গল্প পাঠ সুজিত বসাক। বর্তমান প্রকাশনার রঙিন মাসিক ম্যাগাজিন সুখী গৃহকোণের 1 জুন 2024 সংখ্যা থেকে গৃহীত। গল্প পাঠে অর্ণা। আজ 30শে এপ্রিল। দিনটি আগেও এসেছে, প্রতি বছরই আসে, কিন্তু আজকের আশাটা একটু অন্যরকম। আজ চাকরি থেকে অবসর গ্রহণ করতে চলেছেন শোভনা ম্যাডাম, শোভনা দত্ত চক্রবর্তী। মানদা সুন্দরী গার্লস স্কুলের অঙ্কের শিক্ষিকা হিসাবে তিনি সুপরিচিতা। অঙ্কের মতো জটিল বিষয় তিনি সহজ সরলভাবে ছাত্রীদের মাথায় ঢুকিয়ে দিতে পারেন, এই প্রশংসা বহুবার বহুমুখে শুনেছেন, কিন্তু তাতে তার খুব বেশি কৃতিত্ব আছে বলে মনে করেন না। তাই এই বিষয় নিয়ে তার মনে কোনো অহংকার আসেনি। কৃতিত্ব সব ওদেরই, তিনি একটু সহযোগিতা করেন মাত্র। তাছাড়া সেই সহযোগিতা তো তিনি বিনা পয়সায় করেন না, সরকারি মাইনে নিয়েই করেন, সুতরাং কিসের অহংকার। কদিন ধরেই চাকরি জীবনের হাজার স্মৃতি অবচেতনের গভীর থেকে মনের পর্দায় ফুটে উঠেছে। সময় চলে যায়, শুধু স্মৃতিগুলোই সঞ্চিত থেকে যায় মনের গোপন কুঠুরিতে। হাসি, বেদনা, সুখ, আরও কত রকমের অবয়ব তার। একজন সামনে এসে দাঁড়াচ্ছে আর অবাক হয়ে দেখছেন তাদের। এরা সব লুকিয়েছিল কোথায়? শোভনা এখন বুঝতে পারছেন মানুষের জীবনে সঞ্চয় বলতে যেটা সাধারণ অর্থে বোঝানো হয়, বাস্তবিক তার কোনো অস্তিত্ব নেই। মানুষের প্রকৃত সঞ্চয় আসলে তার জীবনে চলার পথে জমে থাকা স্মৃতিগুলো। একমাত্র সেগুলোই সঙ্গে থাকে আমৃত্যু। টাকা পয়সা সম্পদ আসে যায়, কখনো পাশে থাকে, কখনো থাকে না। যেদিন প্রথমেই মানদা সুন্দরী স্কুলে জয়েন করেছিলেন, মন ছিল ভীষণ ভারাক্রান্ত। কারণ কলকাতা থেকে স্কুলের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। ধ্যারে গোবিন্দপুর বলতে যা বোঝায় তেমনই একটা জায়গা। যোগাযোগ ব্যবস্থা তখন এতটাই খারাপ ছিল যে ডেইলি প্যাসেঞ্জারি করে চাকরি করা অসম্ভব। বাধ্য হয়ে কাছাকাছি একটা মফস্বল শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকার সিদ্ধান্ত। কিছুদিন মা এসে সঙ্গে ছিল। ভাগ্যক্রমে এই সময় জুটে যায় মনের মতো একজন পার্টনার, পরমা। ওরও একই সমস্যা, সুতরাং দুজনে দুজনকে পেয়ে যার পরাণই খুশি হয়েছিল। পরমা ভীষণ উদার মনের মেয়ে ছিল। কিছুদিনের মধ্যেই দুজনার মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছিল। পরমা যেমন দেখতে সুন্দরী, তেমনই গানের গলা ছিল। কিন্তু মেয়েটা বেশি দিন বাঁচেনি। প্রেমে পড়েছিল আপাত সংস্কৃতি মনা এক প্রতারকের। বুঝতে পারিনি, হুট করে একদিন বিয়ে করে নিয়েছিল। ওর বাবা মা দাদা বাধা দিয়েছিলেন। শোভনাও একটু রয়ে সয়ে বিয়ের সিদ্ধান্ত নেবার পরামর্শ দিয়েছিল, কিন্তু পরমা কারো কথাই শোনেনি। হঠাৎ একদিন কানে এলো ভয়ঙ্কর দুঃসংবাদ, পরমা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। বিয়ের 1 বছরও পার হয়নি তখনও। প্রেমে পড়েছিলেন শোভনাও, বাড়িওয়ালার ছেলে, ব্যাংকের ম্যানেজার। রাশভারী চেহারা, মুখের উপর গাম্ভীর্যের একটা আবরণ চাপানো। সেটা আসলে মুখোশ, বুঝতে পেরেছিলেন শোভনা। লুকিয়ে লুকিয়ে দেখতেন গোপনে। একদিন সরাসরি আক্রমণ। বেচারা পালিয়ে কুল পায় না। অবস্থা বেগতিক দেখে করুণ মুখে সরল স্বীকারোক্তি, আমি তোমাকে ভালোবাসি। শোভনা আসলে মন থেকে এটাই শুনতে চেয়েছিলেন, কারণ তিনিও ভালোবেসে ফেলেছিলেন ওকে। কিন্তু অমন তোম্বা মুখ করে থাকা লোককে বলেন কি করে? যে বাড়িতে ভাড়া থাকতেন, একদিন সেটাই হয়ে গেল শ্বশুরবাড়ি। জীবনে আচম্বিতে কত কিছুই না হয়ে যায়। আজ হঠাৎ এত বছর পর শোভনার মনে প্রশ্ন জাগলো, সত্যি কি আচম্বিতেই ঘটেছিল, নাকি জীবনে এসব ঘটনা ঘটারই থাকে, শুধু সময়ের অপেক্ষা করে, সময় এলেই ঘটে যায়। জীবনে যে বাস্তবিক কি, এতটা পথ পেরিয়ে আসার পরেও কিছুই বোঝা গেল না। তবে একটা ধাপ পেরিয়ে যাবার পর দৃষ্টিকোণ অবশ্যই পাল্টে গেছে। আগে মনে হতো উচ্ছ্বাসটাই জীবন, হেসে খেলে কাটিয়ে যাবার নামই জীবন। এখন মনে হয় আসলে বুঝি তা নয়। জীবন সমস্যা নয়, প্রশ্ন নয়, জীবন এক রহস্য, যার কোনো উত্তর নেই। রহস্যের অর্থ খুঁজে যাওয়া, খুঁজতে খুঁজতে হারিয়ে যাও, যে খোঁজ কোনোদিন শেষ হবার নয়। অন্তহীন খোঁজের নাম জীবন। ঘুম থেকে উঠতে আজ একটু দেরি হয়ে গিয়েছিল।
সাধারণত তিনি 6টা সাড়ে 6টার মধ্যে উঠে পড়েন। এখনও ঘরদোরের কাজ সামলে নিজের হাতে রান্না সেরে তারপর স্কুলে যান। ওর আবার শোভনার হাতের রান্না ছাড়া একদমই চলে না। রমলা নামে কাজের একটা মেয়ে আছে, ও সব কিছু রেডি করে দেয়। কাল রাতে ঠিকমতো ঘুমোতে পারেননি শোভনা। একই কথা ভেবেছেন সারা রাত ধরে। দেখতে দেখতে এতগুলো বছর কোথা দিয়ে যে পেরিয়ে গেল। জীবনের এক প্রান্তে দাঁড়িয়ে অন্য প্রান্তকে দেখলে অচেনা না মনে হলেও অবিশ্বাস্য লাগে বইকি। ফেলে আসা দিকে আর যাওয়া যাবে না। একদিক থেকে বিবেচনা করলে জীবন বড়ই নির্মম। কত ভুল ত্রুটি এখন নজরে পড়ে, কিন্তু ফিরে গিয়ে শুধরানোর আর কোনো উপায় নেই। শেষ রাতের সামান্য তন্দ্রা শরীর মনের ক্লান্তি দূর করতে পারেনি। তাই ওঠার পর ধাতস্থ হতে কিছুটা সময় লেগেছিল। উনি বুঝেছিলেন ব্যাপারটা। নিজের হাতে চা করে এনে ধরেছিলেন সামনে। নরম গলায় বলেছিলেন, এতদিনের কর্মস্থল, এত ঘনিষ্ঠতা, একসঙ্গে ওঠা বসা, কষ্ট তো হয়। আমারও হয়েছিল, সবারই হবে। হওয়াটাই স্বাভাবিক, কিন্তু মেনে নিতে না পারাটা আরও বেশি কষ্টের। কটা দিন খারাপ লাগবে, তারপর দেখবে সব অ্যাডজাস্ট হয়ে গেছে। উনি অর্থাৎ শোভনার স্বামী দিব্যেন্দু চক্রবর্তী, শোভনার চেয়ে 5 বছরের বড়। এখনকার বেশিরভাগ মেয়েরা স্বামীদের নাম ধরে ডাকে। বয়সের ডিফারেন্স যাই হোক, কিন্তু শোভনার সময় সেই সুযোগ বা ইচ্ছে কোনোটাই ছিল না। শাশুড়ির কড়া নির্দেশ ছিল, স্বামীর নাম মুখে আনবে না। শোভনা সে চেষ্টা কখনো করেননি। তবুও পাল্টে গিয়েছে এইসব নিয়ম। এসব কে পাল্টায়, কীভাবে পাল্টায় কেউ জানে না। রমলা আসার পর দিব্যেন্দু সস্নেহে বলেছিলেন, আজ ওকে করতে দাও, একটা দিনও করুক না, তোমাকে আবার স্কুলে যেতে হবে। শোভনা হেসে বলেছিলেন, কোনো অসুবিধা হবে না, আজ একটু বেলা করেই যেতে বলেছে ওরা। ঘটা করে বিদায় নিতে আমার ভালো লাগে না। কী করব, ওরা কিছুতেই ছাড়বে না, যাব একবার। দিব্যেন্দু আর বাধা দেননি। রমলা বলেছিল, আমি জানি বম্মা, আজ তোমার চাকরির শেষ দিন। জেঠু বলেছে। মন খারাপ করছে? ধুর, মন খারাপ করবে কেন, অনেক তো করলাম, আর ভালো লাগে না, এবার একটু রেস্ট দরকার। সত্যি কি তাই? কথাটা বললেন বটে, কিন্তু নিজের গলা নিজের কাছেই অচেনা লাগলো। মন খারাপের কথা সবাইকে বলা যায় না, উচিতও নয়। এ অনুভূতি তার একান্ত নিজস্ব। আজ বুঝতে পারছেন স্কুলের কচি কাঁচা ফুলের মতো মেয়েগুলো তাকে কতটা অক্সিজেন সরবরাহ করত। কালকেও অক্সিজেন ঢুকবে, কিন্তু সেই প্রাণশক্তি কি থাকবে? এসব কথা রমলা বুঝবে না, ওর পক্ষে বোঝা সম্ভবও নয়। এতদিন স্কুল করে কোথাও যেতে পারিনি, এবার মনের সুখে ঘুরে বেড়াতে পারবো, কোনো পিছুটান রইল না। ছেলেটা বিদেশে থাকে, সেবার গেলাম বটে, কিন্তু থাকতে পারলাম কই? স্কুল খুলে গেল, এক নাগাড়ে ছুটি পাওয়া মুশকিল। এখন অখণ্ড অবসর। এবার গেলে কয়েক মাস থাকবো। বাবাইয়ের বিয়ের পর কেমন সংসার সাজিয়েছে কিছুই তো দেখতে পারিনি, এবার ভালো করে দেখে আসবো। রমলা খুশি হলো। তা ঠিক। আচ্ছা বম্মা, বাবাই দাদা এদেশে কি আর আসতে পারবে না? শোভনা অন্যমনস্কভাবে বললেন, কেন পারবে না? ইচ্ছে করলেই পারবে। ক্রমশ